নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনারা যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন কিছু পরামর্শ নিতে এবং তিনি একদম সঠিক পদ্ধতিতে আপনার জন্মছক বিচার করছেন এবং আপনাকে তিনি জানাচ্ছেন যে আপনার জীবনে কখন কোন ঘটনা ঘটবে, কবে আপনার অর্থনৈতিক উন্নতি হবে, কবে আপনি চাকরি পাবেন, কবে আপনার বিবাহের যোগ আছে, বিবাহিত জীবন আপনার কতখানি সুখের হবে, এরকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের পয়েন্ট তিনি আপনাদেরকে বলছেন এবং আপনারাও মোটামুটি খুশি হয়ে সেখান থেকে চলে আসছেন তার পারিশ্রমিকটুকু দিয়ে। এবার হয়তো তিনি আপনাদের সমস্ত কিছু ভালো জিনিসই বললেন, অর্থাৎ তিনি বললেন যে আপনাদের বিবাহিত জীবন সুখের হবে, তিনি আপনাদের বললেন যে অর্থনৈতিক অবস্থা মোটের ওপর ভালোই থাকবে, অর্থের আগমন ভালোই থাকবে, বিশেষ কোনো ব্যয় হবে না, তিনি আপনাদের বললেন যে একটা ভালো চাকরি আপনি পাবেন, বা আপনারা যদি কোনো ব্যবসা শুরু করেন তাহলে দেখবেন সেই ব্যবসাটা হয়তো খুবই ভালো চলবে, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো তিনি আপনাদেরকে বললেন। তারপরেও আপনারা দেখছেন যে ওনার বলা কথাগুলো অধিকাংশই হয়তো আপনাদের জীবনের ঘটনার সঙ্গে মিলছে না, অর্থাৎ চাকরি পেতে বাধা, অর্থনৈতিক একটা অনটন, পারিবারিক অশান্তি, বিয়ে করবার পরেও দেখছেন যে বিবাহিত জীবনে একটা অশান্তি লেগে আছে, এরকম নানান রকম ব্যাপার ঘটছে। তা এই ব্যাপারটা কেন হয়? তাহলে কি সেই জ্যোতিষ মহাশয় যার কাছে তিনি আপনারা গেছিলেন তারই কি কোনো ভাগ্য গণনার মধ্যে কোনো ত্রুটি রয়েছে? দেখুন, আমি প্রথমেই একটা কথা উল্লেখ করেছি, সেটা হলো যে সঠিক পদ্ধতিতে তিনি আপনাদের জন্মছকটিকে বিচার করেছেন, তারপরেও এই সমস্ত ঘটনাগুলো ঘটছে বা ওনার বলা কথাগুলোর সাথে কোনোটাই মিলছে না। তাহলে কেন এরকম হচ্ছে? দেখুন, এর আগেও আমি আমার দুটো ভিডিওতে এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কখনো কখনো দৈব বাধা থাকলে পরে এই সমস্ত ব্যাপারগুলো হতে পারে, অর্থাৎ জন্মছকের সঙ্গে কোনো কিছু মিলতে না পারে। আবার কখনো কখনো কালা জাদু হলে পরে বা প্রেত চালান হলে পরে বা বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি যদি বাসা বাঁধে তাহলেও এই সমস্ত ঘটনা ঘটতে পারে। তবে এই দুটো ব্যাপারের বাইরে গিয়েও ধরুন আপনার কোনো দৈব বাধা নেই বা আপনার ওপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়নি, বা আপনার পরিবারের ওপর বা আপনার যে ভিটেটা যে বাস্তুটা তার ওপরেও কোনো রকম কোনো নেগেটিভ কোনো ক্রিয়াকর্ম করা হয়নি, তা সত্ত্বেও এই ব্যাপারটা ঘটছে। তাহলে কেন ঘটছে? তখনই বুঝে নিতে হবে যে আপনাদের বাস্তুতে অবশ্যই কোনো রকম সমস্যা কিছু রয়েছে, যার কারণে এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে। অর্থাৎ বাস্তু দোষ যদি কারোর থাকে, বাস্তুশাস্ত্র আমরা জানি যে বিরাট বড় একটা শাস্ত্র, এটা মানে এর পরিধি হচ্ছে অপরিসীম, মানে এটার কোনো তল খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ, যেখানে একটি বাড়ি বা একটা গৃহ নির্মাণ করার টাইমে কতগুলো নিয়ম কানুন মেনে কোথায় আমাদের ঠাকুর ঘর হবে, কোথায় রান্নাঘর হবে, কোথায় আমাদের বসবার ঘর হবে, কোনটা আমাদের ডাইনিং রুম হবে, এরকম বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। তা সেইগুলোকে মেনে একটা গৃহ যখন নির্মাণ করা হয় তখনই সেটাকে বলা হয় যে বাস্তু মতে সেই গৃহটা একদম সঠিক পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ সমস্ত কিছু নিয়মকানুন মেনে বাড়িটাকে তৈরি করা হয়েছে। এবার কখনো কখনো কি হয়, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের যখন এই সমস্ত জিনিসের ওপর থেকে একটুখানি বিশ্বাস উঠে যাচ্ছে বা এই ব্যাপারগুলো নিয়ে অতটা আমাদের মধ্যে চর্চাটা নেই, চর্চা অনেকটা কমে যাচ্ছে, বা ধরুন এই মাল্টি স্টোরি যে সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে তার মধ্যে অনেকগুলোই অনেক বাড়ি এরকম রয়েছে যেগুলো বাস্তুমতে ঠিকঠাকভাবে নির্মাণ করা হয়নি। তা সেই সমস্ত ভিটেগুলোতে বা সেই সমস্ত বাড়িগুলোতে বাস্তু দোষ কিন্তু থেকে যায়। এইবার এই বাস্তু দোষ থাকার কারণেও অনেক সময় কি হয়, এই যে আমরা জন্মছকটাকে তৈরি করি সেই ঘটনাগুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে একটাও কিন্তু মেলে না। তাই একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার পর তিনি সঠিকভাবে সমস্ত কিছু বিচার করে আপনাদেরকে বললেন, তারপরেও দেখছেন মিলছে না, তারপরে আপনারা একটু বিরক্ত হয়ে অন্য কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন। যেরকম ডাক্তারদের ক্ষেত্রেও আমরা একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করি, তা সেরকমই অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রেও এই ব্যাপারটা কিন্তু খুব একটা নতুন কিছু না, এটা হতেই পারে। তা আপনারাও হয়তো সেরকম করলেন,
কিন্তু কোনো রেমেডির বলুন বা কোনো রকম প্রতিকার বলুন আপনারা নিলেন বা অনেক কিছুই করলেন, কিন্তু তাতেও কোনো রকম কোনো ফল হলো না, আপনারা যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেলেন। তা তখন একটা প্রশ্ন আপনাদের মাথার মধ্যে আসবে যে তাহলে কি এই জ্যোতিষশাস্ত্র জিনিসটাই ভুল? তাহলে কি এটা প্রচণ্ড রকমভাবে একটা আনসাইন্টিফিক একটা মেথড? বা এতদিন ধরে কি তার মানে এই শাস্ত্রটা নিয়ে যে এত বাড়াবাড়ি হচ্ছে চারদিকে, তার মানে কি সবটাই একটা ভাঁওতাবাজি, একটা বোকা বানানোর একটা চক্কর? এরকম নানান রকম প্রশ্ন আপনাদের মাথার মধ্যে কিন্তু আসবে। কিন্তু আমার কথা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে এইগুলোর মধ্যে থেকে কোনোটাই না, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয়তো নাতে গিয়েই ঠেকবে। তার কারণ একদম সঠিক পদ্ধতিতে ছক বিচার করবার পরেও যখন জীবনের সাথে ঘটনা মেলে না, তখন জানতে হবে যে বাস্তু দোষও থাকতে পারে, প্রেত চালান বা ব্ল্যাক ম্যাজিক হতে পারে, বা দৈব বাধা থাকতে পারে, সেইগুলোও বিচার করার নানান রকম উপায় আছে। ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটাও একজনের ছক দেখে বোঝা যায়। কিন্তু তার সাথে সাথে বাস্তুরও কিন্তু কোনো প্রবলেম থাকতে পারে, বা এমনও হতে পারে যে শুধুমাত্র বাস্তুরই দোষ আছে, অন্য কোনো রকম কোনো সমস্যা নেই, যার কারণে আপনাদের হওয়া কাজগুলো আটকে যাচ্ছে বা নানান রকম নেগেটিভ ঘটনা আপনাদের সাথে ঘটছে। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে বাস্তু দোষ থাকলে পরে কীরকম ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটতে পারে। প্রথমে আমি আসি আর্থিক দিকটাতে। দেখুন, বাস্তুতে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে আর্থিক অবস্থার অবনতি। আপনারা হয়তো দুহাতে টাকা রোজগার করছেন, কিন্তু কোনো না কোনোভাবে সেই টাকাগুলো ব্যয় হয়ে যাচ্ছে। এবার ব্যয় বলতে আমি এখানে কি বোঝাতে চাইছি, দেখুন, আজকের দিনে একটা জীবন চালিয়ে নিয়ে যেতে গেলে বা একটা লাইফস্টাইল মেনটেন করতে গেলে প্রপার ওয়েতে ব্যয় কিন্তু হবেই। অর্থাৎ আমাদের ইলেকট্রিক বিলের খরচ থাকবে, আমাদের মোবাইলের রিচার্জ করবার খরচ থাকবে, আমরা যদি কোনো সন্তানের দায়িত্ব নিয়ে থাকি তাহলে তাদের স্কুল কলেজের দায়িত্ব থাকবে, তার একটা খরচ আছে, তাদের টিউশনসের খরচ আছে, তারপরে নানান রকম বাজার খরচা তো আছেই, বাড়িতে শরীর খারাপ হলে সেখানে ওষুধপত্রের খরচ আছে, মেডিসিনের পেছনে একটা বিরাট বড় খরচ আজকের দিনে হয়। তা এই ব্যয়গুলো একজন মানুষের জীবনে থাকেই, তাই এইগুলোকে কিভাবে কমানো যায় তাই নিয়ে গলা ফাটিয়ে কোনো লাভ নেই। কিন্তু ব্যয় বলতে আমি এখানে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু ব্যয়। অর্থাৎ আপনাদের লাইফে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে গেল যার কারণে আপনাদের জমানো টাকা বা সঞ্চিত অর্থ বিপুল অংশে কিন্তু খরচ হয়ে গেল। তা বাস্তুতে প্রবলেম থাকলে কিন্তু এই জিনিসটা হয়। অর্থাৎ আপনারা টাকা রোজগার করছেন, কিন্তু যতটা দরকার ততটা আপনারা সঞ্চয় করে উঠতে পারছেন না, বা হয়তো আপনার সঞ্চয়ের জায়গাটা একেবারে শূন্যতে গিয়ে ঠেকেছে, আপনারা কিছুই প্রায় টাকা রাখতে পারছেন না। যখনই আপনাদের টাকা ঢুকছে তখনই কিন্তু মাসের প্রথম সপ্তাহের মধ্যে বা প্রথম 10 দিনের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশের বেশি টাকা হয়তো আপনাদের ব্যয় হয়ে গেল। তাহলে এই জিনিসটা যখন হয়, এটা কিন্তু বাস্তু দোষের কারণে হতে পারে। আর কি হতে পারে, পরিবারের মধ্যে একটা কলহ, অর্থাৎ কারণে অকারণে পরিবারের সদস্যদের মধ্যে একটা ঝামেলা লেগে যাওয়া বা একটা দ্বন্দ্ব অশান্তি তৈরি হওয়া, বা ধরুন নানান রকমের প্রবলেম, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, কোঅর্ডিনেশনের অভাব, একে অপরকে দেখলে একটুখানি বিরক্ত হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোও কিন্তু বাস্তু দোষের কারণে হতে পারে। অর্থাৎ পারিবারিক একটা দ্বন্দ্ব, অশান্তি, কলহ, এবং বিবাহিত জীবনেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একে অপরের সঙ্গে বন্ডিংয়ের অভাব। আবার এমনও হয় যে বাস্তু দোষ থাকলে পরে এইটাও লক্ষ্য করা গেছে, আমি আমার পেশাগত অভিজ্ঞতার থেকে বলছি, যে তারা দাবি করছেন যে আমরা যতটা সময় বাড়ির বাইরে থাকি ততক্ষণ আমরা প্রত্যেকে একটুখানি ভালো আছি, একটু শান্তিতে আছি, হাসি মজা করছি, কিন্তু যখনই আমরা বাড়িতে পুনরায় আমরা প্রবেশ করছি তখন রাজ্যের অশান্তি যেন আমাদেরকে ঘিরে ধরছে, রাজ্যের বিরক্তি ভাব যেন আমাদেরকে ঘিরে ধরছে, কারণে অকারণে তুচ্ছ তুচ্ছ ব্যাপার নিয়ে, যেগুলো নিয়ে দুটো মানুষের মধ্যে অশান্তি লাগার কথাই না, সেই রকম কিছু কারণে আমাদের মধ্যে অশান্তি লেগে যাচ্ছে। এটাও কিন্তু বাস্তু দোষের কারণে হয়, বিবাহিত জীবনেও এর প্রভাব পড়ে। আর কি হতে পারে, শরীরের ওপর নানান রকম প্রভাব, অর্থাৎ শারীরিক কিছু রোগ ভোগ। দেখবেন অনেক সময় এরকম হয়, আমি এটা নিজে দেখেছি, অভিজ্ঞতা করেছি, যে পরপর সেই পরিবারের সদস্যদের মধ্যে রোগ ভোগ দেখা দিচ্ছে। একটা রোগ সারলো তো আরেকটা রোগ ধরলো, বা একজনের রোগ সারানো হলো বা তিনি একটা অসুস্থতার মধ্যে থেকে উঠে এলেন, তো তৎক্ষণাৎ তার কিছুদিন পরেই হয়তো পরিবারের আরেকজন একটা বড়সড় রকমের একটা অসুস্থতার মধ্যে পড়লেন,
বা একটা কোনো শারীরিক সমস্যার মধ্যে পড়লেন, অনেক দিন তিনি কোনো কাজ করতে পারলেন না, বেডরিডন অবস্থায় রইলেন বা বেড রেস্টে রইলেন, কথায় কথায় হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ঘরের মধ্যেই, মানে ধরুন সিঁড়ি দিয়ে নামছেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ পা হড়কে পড়ে গেলেন নিচে, বা রান্নাঘর থেকে বেরোতে যাচ্ছিলেন চৌকাঠটাতে একটুখানি হোঁচটকে মুখ থুবড়ে পড়ে গেলেন, হয়তো হাঁটুতে বা মালাই চাকিতে বা শরীরের কোনো একটা অংশে আপনাদের এমন একটা চোটাঘাত এলো যে আপনাদেরকে তার জন্য প্রচুর পরিমাণে ডাক্তার বদ্যি করে, প্লাস্টার করে, অপারেশন করে, অস্ত্রোপচার করে নানান রকমভাবে সেই জায়গাটা ঠিক হলো, কিন্তু ততদিনে আপনাদের লাইফের অনেকগুলো দিন কিন্তু অতিবাহিত হয়ে গেল। অর্থাৎ একটা ডিস্টারবেন্স, মানে আপনাদের জীবনের যে সচল অবস্থা তার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত একটা ডিস্টারবেন্স, একটা বাধা চলে আসা, একটা বিঘ্ন ঘটা, এই ব্যাপারগুলোও কিন্তু থাকলে হয়। ওষুধপত্রের পেছনে প্রচুর পরিমাণে টাকা খরচ হয়ে যেতে পারে, ডাক্তার বদ্যির পেছনে নানান রকমভাবে টাকা বেরিয়ে যেতে পারে, এগুলোও কিন্তু বাস্তুদোষ থাকলে হয়। তাহলে এবারে ব্যাপারটা হলো, এই সমস্ত প্রবলেম যদি হয়, এই সমস্ত সমস্যার মধ্যে যদি আপনারা থাকেন, তাহলে আপনারা কি করবেন? আপনারা প্রথমেই একজন বাস্তুবিদ বা কোনো একজন বাস্তু স্পেশালিস্ট যারা রয়েছেন তাদেরকে আপনারা ডাকবেন, নিয়ে তাদেরকে পুরো বাড়িটাকে একটুখানি দেখাবেন যে বাস্তু মতে এটা ঠিক আছে কিনা। সমস্যা তো রয়েছে, সমস্যা তো আপনারা ধরলেন যে হ্যাঁ আমাদের এই বাড়িটাতে সমস্যা রয়েছে, বাস্তুদোষ আছে, যার কারণে আমরা এরকম টাইপের কিছু প্রবলেম আমরা ফেস করলাম। কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন কি করে। দেখুন, একটা বাড়ি আপনারা অলরেডি তৈরি করে ফেলেছেন, সেখানে ঘরগুলোকে এদিক ওদিক করা, বাথরুমের জায়গাটাকে পাল্টে ফেলা, রান্নাঘরটাকে অন্যদিকে করে দেওয়া, এগুলো তো অনেক খরচা সাপেক্ষ ব্যাপার। নিজের বাড়ি হলে করা যায়, করতে কেউ বাধা দেবে না, কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার, এবং বাড়ির মধ্যে যে একটা অরাজকতা সৃষ্টি হবে এই সমস্ত কিছু ভাঙাভাঙি করে এগুলোকে চেঞ্জ করতে গেলে, সেটা সহ্য করাটা কিন্তু খুব চাপের ব্যাপার। আর যদি আপনারা কোনো একটা কোঅপারেটিভে থাকেন বা কোনো একটা হাউজিংয়ে থাকেন বা কোনো কমপ্লেক্সে থাকেন, সেখানে তো আর চেঞ্জ করবার কোনো প্রশ্নই নেই, সেটা আপনারা করতেও পারবেন না চাইলে, কারণ আপনারা অলরেডি একটা সিস্টেমের মধ্যে রয়েছেন যেখানে আপনাদের সঙ্গে আরও অনেক পরিবার রয়েছে, কেউই কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না। তাহলে কি করণীয়? বাস্তু দোষ যদি থেকে থাকে তাহলে আপনারা সেই সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য কি করতে পারেন? দেখুন, আজকের এই ভিডিওতে আমি বেশ কতগুলো টিপস আপনাদেরকে দিয়ে দেব, বা বেশ কতগুলো টোটকা, ঘরোয়া টোটকা আমি আপনাদেরকে দিয়ে দেব, যেইগুলো প্রপার ওয়েতে যদি আপনারা ফলো করেন, সেগুলোকে যদি মেনে চলেন, তাহলে আপনারা অনেকাংশেই এই প্রবলেমের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং এই সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে। এবং ঘরোয়া টোটকা বা জেনারেলি এই সমস্ত রেমেডিসগুলো দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু আমি আজকে যেগুলো বলবো সেগুলো কিন্তু মেনটেন যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু এর ফলটা দীর্ঘস্থায়ী হবে, এইটুকু আমি একদম দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি। প্রথমত, আপনাদের বাড়িতে যদি এই বাস্তু দোষ থাকে বা বাস্তু রিলেটেড কোনো সমস্যা থাকে, তাহলে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে, প্রত্যেক দিন ঘর যখন মুছছেন, সেই ঘর মোছার যে বালতিটা, যে জলটা আপনারা নিয়েছেন, তার মধ্যে মোটা দানার কিছু নুন আপনারা ছড়িয়ে দিন। সেই নুনটাকে সেই জলের মধ্যে গুলে তারপরে আপনারা সেই নুন জল দিয়ে ঘরটাকে নিয়মিত মুছুন। তাহলে দেখবেন, এটা কিন্তু নুন হচ্ছে এমন একটা জিনিস, লবণ এমন একটা জিনিস যেটা অধিকাংশই কিন্তু এই নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে। নেগেটিভ এনার্জি মানে সবসময় যে ভূত প্রেত তা কিন্তু নয়। নেগেটিভ এনার্জি মানে এমন একটা এনার্জি যেটা আপনাদের অরাটাকে ডিস্টার্ব করছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তুর কিন্তু একটা অরা থাকে, সেই জিনিসগুলোকে ডিস্টার্ব করছে। এবং বাড়িটা যেহেতু একটা জড় পদার্থ, তারও একটা অরা আছে, এবং বাড়ির মধ্যে প্রত্যেকটা জিনিসেরই একটা অরা থাকে, তা সেই ব্যাপারগুলোকে যদি ডিস্টার্ব হয়, সেটাও কিন্তু একটা নেগেটিভ এনার্জি। এবং নেগেটিভ এনার্জি এইভাবে ক্রিয়েটেড হয়, মানে একটা নেগেটিভ এনার্জি কিন্তু আরেকটা নেগেটিভ এনার্জিকে জন্ম দেয়। তো ধীরে ধীরে কি হয়, এই পুরো ব্যাপারটা কিন্তু আপনাদের বাড়িতে ছড়াতে থাকে। তা নুন দিয়ে যদি আপনারা প্রত্যেক দিন ঘরটাকে মোছেন, তাহলে কিন্তু এই নুনটা অনেকাংশেই আপনাদের নেগেটিভিটিটাকে দূর করবে। আর কি করবেন? বাথরুমে একটা কাঁচের বাটি নেবেন, সেই কাঁচের বাটিটাকে বাথরুমে রাখবেন, এবং সেই বাটি ভর্তি করে মোটা দানার নুন কিন্তু রেখে দেবেন, এবং প্রত্যেক 7 দিন কি 10 দিন অন্তর অন্তর সেই নুনটাকে পাল্টে ফেলবেন। এটাও কিন্তু একটা বিরাট বড় রেমেডি। এইটা করলে কিন্তু বাড়ি থেকে অনেক নেগেটিভিটি দূর হয়। প্রত্যেক দিন ঠাকুরের কাছে ধূপধুনো দেবেন, এবং দরকার পড়লে
একটা ধনুচির মধ্যে আপনারা কিছু কর্পূর নিয়ে জ্বালাবেন। কর্পূরের যে ধোঁয়াটা, কর্পূর জ্বালালে তার যে ধোঁয়াটা, সেটা কিন্তু মারাত্মকভাবে নেগেটিভিটিকে দূর করে। অত্যন্ত পজিটিভ একটা জিনিস এই কর্পূর। এবং কর্পূর যেটা কিনবেন সেটা আমি বলে দিচ্ছি, ওই দোকানে পাওয়ার যে ওই যে চৌকো চৌকো, হ্যাঁ, যে মানে কর্পূরের যে কিউবগুলো পাওয়া যায়, ওইগুলো কিনবেন না। যে কোনো দশকর্মা ভাণ্ডারে যাবেন, গিয়ে বলবেন যে ডেলা কর্পূর লাগবে, তো সেই ডেলা কর্পূর অল্প একটু নেবেন, আর অল্প একটু লবঙ্গ তার মধ্যে ছড়াবেন, আর ধূপের গুঁড়ো ধূপ যেগুলো হয়, সেই ধূপও তার মধ্যে দেবেন, দিয়ে এই তিনটেকে একত্রিত করে জ্বালাবেন। এবং এই যে এগুলো যে জ্বলছে তার থেকে যে ধোঁয়াটা নির্গত হচ্ছে, সেই ধোঁয়াটাকে কিন্তু বাড়ির প্রত্যেকটা দিকে ছড়িয়ে দেবেন, যাতে এই ধোঁয়াটা প্রত্যেক দিকে ছড়ায় এবং এই নেগেটিভিটিগুলো যাতে আস্তে আস্তে দূর হয়। এটা গেল আরেকটা। আর কি করতে পারেন, দেখুন আমি এটা অনেকের বাড়িতে গিয়েই দেখেছি, সেটা হচ্ছে যে যেখানে সেখানে দেওয়ালে তারা ঠাকুরের ছবি ঝুলিয়ে রেখেছে। কিছু ক্যালেন্ডার কাটিং থাকে, অর্থাৎ ক্যালেন্ডারে যে ঠাকুরের ছবিগুলো, ক্যালেন্ডারটা যখন পুরনো হয়ে যায় বা এক্সপায়ার করে যায়, তখন সেই ছবিটাকে কেটে সেটাকে ফ্রেমবন্দি করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় টাঙিয়ে রেখেছে। ঘর সাজানোর জন্য বিভিন্ন ঠাকুরের মূর্তি, যেমন ধরুন আমরা প্রায়শই এগুলো কিনে থাকি, যেমন রাধাকৃষ্ণ থাকতে পারেন, তাতে মহাদেব থাকতে পারেন, গৌতম বুদ্ধ থাকতে পারেন। বুদ্ধের মূর্তি কেনাটা তো খুব কমন ব্যাপার। আর সব থেকে বেশি মানুষ যেটা কেনে সেটা হচ্ছে গণেশ, বিভিন্ন অঙ্গভঙ্গি করা গণেশ। এবার এগুলোকে নানান রকম জায়গায় সাজিয়ে গুছিয়ে তারা রেখেছেন, দেখতে হয়তো খুবই ভালো লাগছে, কিন্তু এই জিনিসটা করা উচিত নয়। আপনাদের যদি ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, তাহলে বাড়িতে এমন একটা জায়গা করুন যেটা শুধুমাত্র ঠাকুরেরই জায়গা, অর্থাৎ ঠাকুর ঘর একটা করতে পারেন। সেখানে একটা ঠাকুরের আসন আপনারা বানান, সেখানে আপনারা যত রাজ্যের যত ইচ্ছা আপনারা দেবদেবীর মূর্তি রাখুন, সেগুলোকে স্থাপন করুন। প্রপার ওয়েতে দুবেলা তাদের কাছে ধূপধুনো দেখান, এবং তাদেরকে যাই হোক না কেন একটু নিবেদন করুন। সেটা ফুল হতে পারে, একটু বাতাসা হতে পারে, নকুলদানা হতে পারে। এরকমভাবে প্রপার ওয়েতে একটা পুজো আচ্চা করতে পারেন, বা এই লোকাচারগুলোকে ফলো করতে পারেন। কিন্তু চারদিকে এরকমভাবে ঠাকুরের ছবি টাঙিয়ে রাখা এবং এমনি সেগুলোকে রেখে দেওয়া, তাদের কোনো যত্নআত্তি না করা, এই ব্যাপারগুলো কিন্তু বাড়িতে নেগেটিভিটি ছড়ায়। এগুলো কিন্তু বাস্তুতে একটা সমস্যা নিয়ে আসতে পারে, বা বাস্তুর সমস্যা যদি অলরেডি থেকে থাকে, তাহলে এই টাইপের হ্যাবিটগুলো বা এই স্বভাবগুলো কিন্তু এই সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে। বাড়িঘরকে নিয়মিত পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন। দেওয়ালে বিশেষ একটা ঝুল জমতে দেবেন না। এবং অনেকে কি করেন, বাড়ির মধ্যে মানে ঘরের মধ্যে এক কোণা থেকে আরেক কোণা একটা দড়ি টাঙিয়ে তাতে জামা কাপড় ঝুলিয়ে রাখেন। এই জিনিসটা একদম করবেন না। এই জিনিসগুলো বলা যেতে পারে মানে এক ধরনের ম্যাল প্র্যাকটিস। এগুলো জামা কাপড় মেলতে গেলে হয় ছাদে মেলুন, নয়তো বারান্দায় মেলুন, বা বাড়ির সামনে যদি বেশ কিছুটা জায়গা থাকে তাহলে সেখানে দড়ি টড়ি টাঙিয়ে আপনারা মেলতে পারেন। কিন্তু ঘরের মধ্যে এভাবে সমস্ত কিছু ডিসপ্লে করে মেলে রাখবেন না, এইগুলোও কিন্তু নেগেটিভিটি ছড়ায়। আর ঝুলটুলের ব্যাপারটা তো আমি বললামই, যে দেওয়ালে কোনো রকম নোংরা জমতে দেবেন না। আর জুতো যখনই দেখবেন কারোর একটা বাড়িতে আপনারা ঢুকছেন, এন্ট্রান্সের মুখেই তো জুতোর রাখবার জায়গাটা থাকে। অনেক বাড়িতে আমি দেখেছি ভিজিট করতে গিয়ে, যে জুতো বিভিন্ন জায়গায় ছত্রাকারভাবে ছড়ানো রয়েছে, প্রপার কোনো শু র্যাক নেই, জুতোগুলোকে ডিসপ্লে করে রাখা আছে। ঢোকার মুখে একটা হয়তো নোংরা আবর্জনা কিছু স্টাক করে রাখা আছে, একটা হয়তো ঝাঁটা দেখা যাচ্ছে। এই জিনিসগুলোও কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভিটি ছড়াতে পারে, অবশ্যই ছড়াতে পারে। তাই প্রপার একটা শু র্যাক করুন, তার মধ্যে জুতোগুলোকে রাখুন, যাতে কেউ জুতোগুলোকে দেখতে না পায়, ঠিক আছে? আর যত রকমের জঞ্জাল রয়েছে ঢোকবার মুখে, সেগুলোকে একদম সাফ করে দিন। যাদের দোতলা বাড়ি তাদের তো ওই সিঁড়ির তলায় যে জায়গাগুলো থাকে, সেখানেও অনেকে অনেক কিছু স্টোর করে রাখেন, এগুলো করবেন না। এইগুলোকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খাট বা বিছানার তলায় বা টেবিলের তলায়, হ্যাঁ, যেগুলো যেই জায়গাগুলোতে একটু ধুলো ময়লা জমতে পারে, সেইগুলোকেও কিন্তু আপনারা নিয়মিত পরিষ্কার রাখবেন। তাহলেও কিন্তু এটা বাস্তুর সমস্যা অনেকাংশে, প্রায় 90 to 95% কিন্তু বাস্তু সমস্যা দূর হবে, এবং সেটা দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ আমি যেই কথাগুলো বললাম বা যেই প্র্যাকটিসগুলো আপনাদেরকে করতে বললাম, এগুলো কিন্তু করে যেতে হবে। এমন না যে আপনি একদিন করলেন, করে তারপর থেকে আর করলেন না, বা 7 দিন করলেন, করে তারপর থেকে বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু হবে না। এই ব্যাপারগুলোকে আপনাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে, কন্টিনিউ করতে হবে। তাহলে গিয়েই এই সমস্যাটা
মানে চিরকালের জন্য হয়তো মিটবে বা একটু এই সমস্যার সমাধানটা সুদূর প্রসারী হবে। তা এই ছিল হচ্ছে আজকে আমার ভিডিওর টপিক। আশা করি আমার এই আলোচনার দ্বারা আপনারা লাভবান হবেন। আবারও ফিরবো নতুন কোনো একটি আলোচনা নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।